বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্যে দিয়ে অবশেষে আজ থেকে পুনরায় যাত্রা শুরু হতে যাচ্ছে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সত্যিকার অর্থে জনপ্রতিনিধিশীল জাতীয় সংসদ। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের থেকে শুরু করে 2024 সালের দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ সহ এই পর্যন্ত দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা শহীদ হয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ শুরুর এই যাত্রা লগ্নে আমি তাদেরকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। বাংলাদেশের মাটি কারো বাপদাদার জমিদারি না, এটা 18 কোটি মানুষের সম্পদ। এই সম্পদ পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের। আমরা সেই পাহারাদারি করব ইনশাআল্লাহ। তারেক রহমান যেভাবে দেশ পরিচালনা করতেছে, বাংলাদেশের জনগণের অলরেডি মন জয় করে ফেলাইছে। আওয়ামী লীগ যখন আসবে তখন বিএনপি কিন্তু জামাত আস্তে করে বিএনপির ছায়াতলে আবার আশ্রয় নেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, প্রথমবারের মতো সংসদ অধিবেশন বসেছে আজকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে প্রথম সংসদীয় অধিবেশনে বক্তব্য রেখে সবাইকে চমকে দিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম বক্তব্যেই সকলের মন জয় করে নিলেন মাননীয় প্রধানমন্ত্রী। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সংসদের প্রথম অধিবেশনের সভাপতি করেছেন খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সংসদের প্রথম অধিবেশনে মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদ বসে। সংসদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছে। জাতীয় সংসদে স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন হাফিজউদ্দিন আহমেদ, মেজর হাফিজউদ্দিন আহমেদ, এবং ডেপুটি স্পিকার হয়েছেন কামাল কায়সার। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। চলুন কথা না বাড়িয়ে সংসদের প্রথম অধিবেশনে প্রথমবারের মতো সংসদে বক্তব্য দিয়ে কি বললেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সেটা আমরা শুনে আসি, তারপরে কথা বলে আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্যে দিয়ে অবশেষে আজ থেকে পুনরায় যাত্রা শুরু হতে যাচ্ছে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সত্যিকার অর্থে জনপ্রতিনিধিশীল জাতীয় সংসদ। বাংলাদেশের জাতীয় সংসদের রাজনীতির এই ঐতিহাসিক মুহূর্তে আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, যার অশেষ রহমতে আমরা একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে যাত্রা শুরু করতে পেরেছি। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের থেকে শুরু করে 2024 সালের দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ সহ এই পর্যন্ত দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা শহীদ হয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ শুরুর এই যাত্রা লগ্নে আমি তাদেরকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। এই আন্দোলন সংগ্রামে যেসব মায়েরা তাদের সন্তান হারিয়েছেন, যেসব সন্তানেরা তাদের প্রিয়জন হারিয়েছেন, যেসব পরিবার তাদের সন্তান স্বজন হারিয়েছেন, যেসব আহত মানুষকে তাদের স্বাচ্ছন্দ্যের জীবন হারাতে হয়েছে, যেসব মানুষগুলো নির্যাতন, নিপীড়ন, রাজনৈতিক হয়রানি কিংবা মিথ্যে মামলা শিকার হয়ে সর্বস্ব হারিয়েছেন, আমি তাদের সকলের অবদানকেও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। দেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, শিক্ষক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, কামার কুমার, জেলে তাঁতি, গাড়ি চালক, ব্যবসায়ী এবং সরকারি বেসরকারি চাকরিজীবী, গৃহিণী, সারা দেশে গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থক তথা সর্বস্তরের সকল শ্রেণী পেশার মানুষ যাদেরকে গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়ন, মিথ্যা হামলা মামলা কিংবা জীবন্ত মানুষের কবরস্থান তুল্য বর্বর বন্দিশালা, আয়নাঘর কোনো কিছু দিয়েই যাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে রুখে দেওয়া যায়নি,
যাদের সাহসী ভূমিকায় দেশে পুনরায় গণতন্ত্র ফিরে এসেছে, আমি ত্রয়োদশ জাতীয় সংসদের এই যাত্রা লগ্নে দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী বীর ছাত্র জনতাকে জানাই অভিনন্দন। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া জনগণের অধিকার প্রতিষ্ঠায় দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। সেই গণতন্ত্রকে প্রহসনের রূপ দিয়ে জাতীয় সংসদকে হাস্যরসের খোরাকে পরিণত করা হয়েছিল। দেশে তাবিদারি শাসন শোষণ কায়েম করা হয়েছিল। দেশে সংসদীয় গণতন্ত্র এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করেছেন। জীবনে কখনোই স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করেননি। দেশে আজ থেকে আবারও সেই কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো, আলহামদুলিল্লাহ। সংসদীয় রাজনীতি প্রতিষ্ঠাতা খালেদা জিয়া দেশ এবং জনগণের সাফল্যে এই শুভ মুহূর্তটি দেখে যেতে পারেননি। আজ তাই এই জাতীয় সংসদে দাঁড়িয়ে আমরা দেশ এবং জনগণের স্বার্থে আপসীর নেতৃত্ব, ব্যক্তিত্ব, স্মরণীয়, বরণীয়, অনুকরণীয় রাজনীতিবিদ মরহুমা খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং প্রবর্তক, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি উক্তির কথা আপনাদের সামনে আমি স্মরণ করতে চাই। তিনি বলেছিলেন, জনগণই যদি রাজনৈতিক দল হয় তাহলে আমি সেই দলেরই আছি। অর্থাৎ ব্যক্তি কিংবা দলের স্বার্থ নয়, জনগণের স্বার্থই সবচাইতে বড়। এটাই বিএনপির রাজনীতি। আমি প্রথমবারের মতন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। জাতীয় সংসদের সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছি। জাতীয় সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসাবে আমি এই জাতীয় সংসদে দেশের প্রতিনিধিত্ব করছি। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি। আমার রাজনীতি দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করার রাজনীতি। বিএনপির রাজনীতি জনগণের জীবন মান উন্নয়ন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার রাজনীতি। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই আমাদের রাজনীতির লক্ষ্য। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করার মাধ্যমেই বিএনপি একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষ্য অর্জনে আমি জনগণের সমর্থন এবং সহযোগিতা চাইছি। এই মহান জাতীয় সংসদে সকল দলের নির্বাচিত প্রতিজন সংসদ সদস্যের সমর্থন এবং সহযোগিতা আশা করছি। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আমি বিশ্বাস করি আমাদের দল কিংবা মত কিংবা কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাবেদার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই। জাতীয় সংসদকে জাতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু না করে বিতাড়িত ফ্যাসিস্ট সরকার জাতীয় সংসদকে অকার্যকর করে ফেলেছিল। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। সম্মানিত সদস্যবৃন্দ, নতুন সংসদ যাত্রা শুরু করার সময় সংসদের সাবেক স্পিকার কিংবা ডেপুটি স্পিকার উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু পতিত, পরাজিত, বিতাড়িত ফ্যাসিস্ট সরকারের জনবিরোধী এবং গণবিরোধী কর্মকাণ্ডের ফলে যে জনরোষ তৈরি হয়েছিল তাতে এই মহান সংসদের সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারকে খুঁজে পাওয়া যায়নি। তাদের কেউ কারাগারে, কেউ নিখোঁজ কিংবা কেউ পলাতক। দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী এবং তাবেদারি শাসন শোষণের পর জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আজ আমাদের এক বিশেষ পরিস্থিতিতে জাতীয় সংসদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আমরা সংবিধান
এবং সংসদের কার্যপ্রণালী বিধির বিধান অনুসরণ পূর্বক ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য আজ আমি প্রবীণ রাজনীতিবিদ এবং 5 বারের মতন নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করছি। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আমাদের সংসদীয় রীতিনীতির ইতিহাসে এই ধরনের পরিপ্রেক্ষিত নজিরবিহীন নয়। 1973 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মরহুম শেখ মুজিবুর রহমান ওই সংসদের সদস্য মাওলানা আব্দুর রশিদ তর্কবাতিসের নাম প্রস্তাব করেছিলেন এবং তার সভাপতিত্বে বাংলাদেশের প্রথম সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। আমি জাতীয় সংসদের সকল সম্মানিত সদস্যকে স্বাগত এবং ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান যেভাবে দেশ পরিচালনা করতেছে বাংলাদেশের জনগণের অলরেডি মন জয় করে ফেলাইছে। অতএব আপনাদের এই একদিন জামাতের আমির ঝাড়ু দেবে আর পরদিন রাস্তায় খুঁজে পাওয়া যাবে না, এই যে ধোঁকাবাজি, এই যে মুনাফিকি, এইগুলা বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করে। যারা কাঠ নিয়ে বলছিল, লাল কাঠ দেখাইছে এবং ভুয়া বলছিল, আমি একটা গাড়িতে হাসনাত আব্দুল্লাহর একটা ভিডিও দেখলাম, তার কাজের মহিলা না তার এলাকার মহিলারা তার কাছে এই মহিলা কার্ডের কথা বলছে। বলার পরে উনি বলল ঠিক আছে আসবে, আসলে আমরা দেব। কিন্তু আজকে সে এই কথাটা স্বীকার করলো আরো কয়েকদিন আগে। আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে আজকে যাদেরকে কার্ড দেওয়া হইলো এবং যাদেরকে কার্ড দেওয়া হবে, আপনারাও আপনার এলাকায় যারা কার্ড পায় নাই মা বোন, তাদের জন্য আপনি নিজে থাইকা এই কার্ডগুলা দিবেন এবং প্রশংসামূলক কিছু কথা বলবেন জনাব তারেক রহমানের উদ্দেশ্যে। ভালো কাজ ভালো বলবেন, খারাপ যদি কিছু থাকে আপনি সেইটা আলোচনা এবং সমালোচনা করতে পারেন। অতএব আগামী বাংলাদেশে রাজনীতি করতে হইলে ভালো কথা দিয়া রাজনীতি করতে হবে, সভ্য দিয়া রাজনীতি করতে হবে, ভদ্রতা দিয়া রাজনীতি করতে হবে। অতএব আপনাদের এই উলফাট কথাবার্তা বাংলাদেশ জনগণ খায় না। অনেকেই বলবেন যে ভাই তারেক রহমান সরকার আসছে মাত্র 1 সপ্তাহ হয়েছে, এত কিছু বলেন কেন? দর্শক, একটা সরকার কি করবে সেটা প্রথম থেকে কিন্তু বোঝা যায়। আমি না মানে কোনো আশার আলো দেখতেছি না। এই যে দেখেন তাজুল ইসলামকে বাদ দেওয়া থেকে শুরু করে এই যে গভর্নর হাসান এইচ মনসুরকে বাদ দিল, তাজুল ইসলামকে বাদ দিল, আস্তে আস্তে আওয়ামী লীগের সবার জামিন হয়ে যাচ্ছে, এটা ব্যাপারে পরে আসবো। কিন্তু গভর্নর হাসান এইচ মনসুরকে বাদ দিল, আমি এর কোনো কারণ দেখি না। যদি এই সরকারের ভালোটা প্ল্যান থাকতো অর্থনীতি এবং ব্যাংকিং খাত সংস্কারের, তাহলে গভর্নর হাসান এইচ মনসুরের মতো লোক কিন্তু তার কোনো বিকল্প নাই। বাট সে পথে সরকার হাঁটলো না। সরকার তাকে মব দিয়ে, গলা ধাক্কা দিয়ে ব্যাংক থেকে বের করে দিয়ে নিয়োগ দিল মুস্তাকুর রহমান নামে একজন গার্মেন্টস ব্যবসায়ী, ছোটখাটো গার্মেন্টস ব্যবসায়ী এবং ঋণ খেলাপি। 89 কোটি টাকা তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে ঋণ নিয়েছেন এবং এই ইউনূস সরকারের আমলে এই বিএনপির সুপারিশে মাত্র 2% দিয়ে তিনি এটাকে পুনঃতফসিল করিয়েছেন। তো এমন একজন ব্যক্তিকে গভর্নর নিয়োগ দেওয়া হলো এবং নিয়োগ দেওয়ার পর এই ঘুম থেকে উঠে দেখি নতুন খবর, ন্যাশনাল ব্যাংকে 1000 কোটি টাকা দিবে বাংলাদেশ ব্যাংক। কারণ ন্যাশনাল ব্যাংকের মানে যে আমানতকারীরা আছে তাদেরকে টাকা দিতে পারতেছে না, ন্যাশনাল ব্যাংক পুরো খালি। আমার ভাইয়ের ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট আছে একটা বাংলাদেশে, তো প্রায় আমাকে বলে ন্যাশনাল ব্যাংকে 1000 টাকা মাসে দিতে পারে না, 5000 টাকা দিতে পারে না। এত খারাপ অবস্থা ন্যাশনাল ব্যাংকের। একটা সময় ন্যাশনাল ব্যাংকটা মানে কত সমৃদ্ধশালী ছিল, কিন্তু এই ন্যাশনাল ব্যাংকের মালিক পক্ষ শিকদার ফ্যামিলি এবং এই আব্দুল আউয়াল মিন্টুরা এরা সবাই মিলেমিশে পুরো ব্যাংকটাকে শেষ করে দিয়েছে। এখন নতুন সরকার আসার পরে তারা এই যে ব্যাংকের যে সংস্কার করতেছে, হ্যাঁ, যেমন ইউনূস সরকার, এই সংস্কারে কিছু শর্ত আছে। সেটা হচ্ছে যে এই যে ব্যাংকগুলো যদি সরকারি সহায়তা পেতে চায় তাহলে ব্যাংকের ম্যানেজমেন্ট চেঞ্জ করতে হবে, হ্যাঁ, এবং কিছু শর্ত মানতে হবে। এবং বাংলাদেশ ব্যাংক যে টাকাগুলো দিবে লোন হিসাবে, সে টাকাগুলোর ব্যবহার কোন খাতে হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা একটা স্বচ্ছতা থাকতে হবে। কারণ একটা ব্যাংক এমনিতেই ঋণ খেলাপের ভারে জর্জরিত, তারপরে যদি নতুন সহায়তা থেকে আবারও ওই ভুয়া ঋণ দেয় তাহলে তো সমস্যা। এই সমস্ত বিষয়গুলো আসলে সুরাহা করতে না পারাই ন্যাশনাল ব্যাংকে ইউনূস সরকার ওইভাবে সহায়তা করেনি। এখন ন্যাশনাল ব্যাংকের যে বর্তমান ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল মিন্টু, তিনি তো বিএনপির বড় নেতা এবং বিএনপি ক্ষমতায় এসে যাবে মোটামুটি তিনি কনফার্ম, এর জন্য তারা আসলে চুপচাপ মুখ বুঝে সহ্য করেছেন। হ্যাঁ, তো যখনই বিএনপি সরকার ক্ষমতা এসে পড়লো মানে ওদের সহ্য হয় না, কারণ সামনে তো আবার ওই রোজার ঈদ, মানুষ টাকা পয়সা ওঠানো শুরু করবে ব্যাংক থেকে। ব্যাংকে তো টাকা নাই, এই ব্যাংকের তো একদম সব খালি করে দিছে। তো এখন আর একটা দিনও সহ্য করার মতো ক্ষমতা আসলে বিএনপির ছিল না। তো গভর্নর হাসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর আসার পরেই প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে যে এই ন্যাশনাল ব্যাংকে 1000 কোটি টাকা দিয়েছে। এখন সরকার কোথা থেকে দিব? সরকার মূলত আসলে টাকা ছাপাইয়া দেয় এবং টাকা ছাপাইয়া দিলে কিন্তু মুদ্রাস্ফীতি আরো বাড়ে এবং যেটা প্রভাব কিন্তু অর্থনীতিতে পড়ে।
হ্যাঁ, যেটা অর্থনীতিবিদরা ভালো বলতে পারে না হচ্ছে, বাট এটা করে এই আব্দুল্লাহ আল মিন্টুকে 1,000 কোটি টাকা দেওয়া হলো। সেই লুটপাট শুরু হয়ে গেল ব্যাংক খাতে আবার, যেটা 1.5 বছর ধরে ডক্টর ইউনূস সংস্কার করেছিল। এবং শুধু কি তাই, নতুন গভর্নর মুস্তাকুর রহমান তিনি আরো বলতেছেন যে যেই সব কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে বা অর্থনৈতিক সংকটে আছে তাদেরকে হেল্প করা হবে। আমরা দেখেছি যে করোনার সময়, হ্যাঁ, যখন ওই যেই সমস্ত পৃথিবীতে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছিল, তখন বাংলাদেশের রেমিটেন্স যুক্তরাষ্ট্র রেমিটেন্স ঠিকই বাড়াতো, তখন এই রিজার্ভ বেড়ে 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 42 বিলিয়ন ডলার হয়েছিল। শেখ হাসিনা বলে, ওরে বাবা এত টাকা। শেখ হাসিনা করছে কি, ওই করোনার সময় যে প্রণোদনা, গার্মেন্টস ব্যবসায়ীদেরকে 8 বিলিয়ন ডলার প্রণোদনা দিয়েছিলেন সেই সময়, সেই টাকার 1 টাকাও তারা ফেরত দেননি। এবং মুখ দেখে দেখে সেই আওয়ামী পন্থী গার্মেন্টস ব্যবসায়ীদেরকে এই 8 বিলিয়ন ডলার দেওয়া হয়েছিল যে করোনার সময় তারা একটা হেল্প হবে। দেখুন, বাংলাদেশে আমরা গার্মেন্টস নিয়ে আসলে খুব ইয়েতে ভুগি যে গার্মেন্টসে এত বৈদেশিক মুদ্রা আসে, গার্মেন্টস তো লাভজনক। দেখুন, একটা গার্মেন্টসে যদি 100 টাকার পণ্য বিক্রি করে, তাহলে 50 টাকার পণ্য আবার আমদানি করতে হয়, যেমন তুলা সহ আরো বিভিন্ন নানা সরঞ্জাম গুলো আমদানি করে এখানে অ্যাসেম্বল করে গার্মেন্টস তৈরি করে। সুতরাং গার্মেন্টসের যে টাকাগুলো আসে ওগুলো কিন্তু আবার অর্ধেক আবার ওই আমদানিতে আবার চলে যায়, ওই রেমিটেন্সের মতো একদম টাকাটা একদম মানে সরাসরি এসে পড়ে না। তো এইসব বিষয়গুলো তো আছে। সুতরাং করোনার সময় এই পোশাক ব্যবসায়ীদের 8 বিলিয়ন ডলার প্রণোদনা দিয়ে শেখ হাসিনা 8 বিলিয়ন ডলার লুটপাটের সুযোগ করে দিয়েছিলেন। এখন এই সরকার আবার সেই প্রণোদনা, কলকারখানা কাদের বন্ধ হয়ে গিয়েছে তাদেরকে প্রণোদনা, এই প্রণোদনা দিলে ওই টাকা পয়সা কোনোদিন ফেরত যায় না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই আব্দুল্লাহ আল মিন্টু এই 1,000 কোটি টাকা সে কোনোদিনই আর ফেরত দিবে না, কোনোদিনই দিবে না, এইভাবে চলতেই থাকবে। ইউনূস সরকার অ্যাসালামের যে ব্যাংকগুলো ছিল, যেমন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, তারপরে ইসলামী ব্যাংক যেটা জামাত থেকে নিয়েছিল, ইউনিয়ন ব্যাংক, সব 7টাকে একত্রিত করে তিনি বলেছিলেন যে এই ব্যাংকগুলো স্বয়ংসম্পূর্ণ হতে 5টা বছর সময় লাগবে। মাঝে মাঝে খুব কষ্ট লাগে, মানে বসুন্ধরা গ্রুপের কালের কণ্ঠ পত্রিকা, এই বসুন্ধরা লুটেরারা তাদের মিডিয়া দিয়ে যেভাবে মানুষের চরিত্র হনন করে, আজকে দেখলাম বসুন্ধরা বলতেছে যে উপদেষ্টারা নাকি সরকারি বাসভবন ছাড়তেছেন না মবের ভয়ে, অথচ ইউনূস সরকারের সকল উপদেষ্টারা অলরেডি বাসা ছেড়ে চলে গিয়েছে। ইউনূস যমুনা ছাড়বেন আগামীকালকে, মাত্র 2 জন উপদেষ্টা এখনো আছেন, এখনো যান নাই, তারাও খুব শীঘ্রই চলে যাবেন। অথচ এই কালের কণ্ঠ বলতেছে উপদেষ্টারা নাকি মবের ভয়ে বাসা ছাড়তেছেন না। এবং আবার কালের কণ্ঠ বলতেছে যে ব্যাংক খাতকে ডুবিয়ে নিজের আখের গুছিয়ে বিদায় আহসান মনসুরের। দুবাইতে মেন নামে 45 কোটি টাকার ফ্ল্যাট, এই দুবাই মেন নামে ফ্ল্যাট, আমি বারে বারে বহুবার বলছি, এই ফ্ল্যাট কিনা হয়েছিল 2023 সালে, তখন শেখ হাসিনা ক্ষমতা ছিল, তখন তিনি কিন্তু এই গভর্নর ছিলেন না। এবং দেখেন, ব্যাংক ঋণে সুদের হার 12 থেকে 16%, এটা করতে হয়, পৃথিবীর সব দেশে এটা করে। যখন অর্থনীতি খারাপ হয়ে যায় তখন সুদের হার একটু বাড়ায়। হ্যাঁ, এটা সব দেশেই করে মুদ্রাস্ফীতি কন্ট্রোল করার জন্য। এখনো চড়া মুদ্রাস্ফীতি ঠিক হতে সময় লাগে, বাট উনি রাইট ট্র্যাকে ছিলেন। খেলাপি ঋণ বেড়ে 36% হয়েছে। খেলাপি ঋণ হচ্ছে কি, ওই শেখ হাসিনারা বলে ওই সামান্য একটু কিছু দিয়ে টিয়ে দিলেই বলতো চাচা তুমি আর খেলাপি না, ওই পূর্ণ তফসিলীকরণটা অনেক সহজ ছিল। কিন্তু আচার্য মুসলিম বলেছে যে না, এইভাবে হইব না, তুমি এই খেলাপি ঋণ অন্তত অর্ধেক দিতে হবে বা 25% দিতে হবে। তখন অনেকেই আর এটা করতে পারে নাই। শেখ হাসিনারা বলে শেখ হাসিনা ইচ্ছা করে এই খেলাপি ঋণ কম করে দেখাতো, কিন্তু আহসান মনসুর প্রপার তিনি দেখাতো যে তুমি খেলাপি, এটা হাইড করার তো কিছু নেই। এই আলোর মুখ দেখেনি সমৃদ্ধ ইসলামী ব্যাংক আলোর মুখ দেখেছে, সরকার এদেরকে সাহায্য করতেছিল, কিন্তু এতগুলো ব্যাংক লুটপাট করে সব টাকা বাইরে নিয়ে গেছে, আসালাম থেকে শুরু করে সালমান রহমানরা, এই লুটেরারা, এগুলো আবার ঠিকভাবে আসতে সময় লাগতো, 5টা বছর সময় লাগতো, কিন্তু আমরা তো দেইনি, তাই না? 5টা বছর সময় লাগতো। 14 মাসে 100 দিন বিদেশ সফর, আমি জানি না 14 মাসে 100 দিন যদি বিদেশ সফর করেই থাকে, আমি তো বলেছি তিনি আমেরিকা, ইংল্যান্ড, সিঙ্গাপুর সব জায়গায় শুধু এই যে টাকা পাচার গুলো হয়েছে এগুলো ফেরতানোর জন্য তিনি যার পূর্ণের চেষ্টা করেছেন। এবং আমি বলছি গতকালকে যে যুক্তরাজ্যে সাইফুজ্জামান জাবেদের সব বাড়িঘর সরকার সিজ করেছে, সালমান রহমানের বাড়িঘর সিজ করেছে, সিঙ্গাপুরে বিভিন্ন জায়গায় কাজ চলতেছে, আমেরিকাতে চেষ্টা চলতেছে, সব কিন্তু এই গভর্নর আহসান মনসুরের কারণে। এটাই আসলে এই আওয়ামী এবং বিএনপি পন্থী লুটেরাদের সহ্য হলো না, তাকে সরিয়ে দিল, এবং সরিয়ে দেওয়ার পরে 2 দিনও সহ্য হলো না, কালকে সরিয়ে দিছে, আজকে আবার নতুন গভর্নরের কাছ থেকে 1000 কোটি টাকা আবার নিয়ে গেল, আবার নাকি নতুন প্রণোদনাও দেওয়া হবে। তো এই হচ্ছে গিয়ে তারেক রহমানের প্ল্যান। এবং অনেকে বলবেন যে ভাই হয়তো তারেক রহমান জানে না, আবার কালকে দেখলাম যে গভর্নর আহসান মনসুরকে বাদ দেওয়ার কারণে যারা বিএনপি করে বা একটু নীতিবার আর কি, তারা একটু মানে কষ্ট পেয়ে বলতেছে যে মিশন ভাই তারেক রহমানকে ভুল বোঝানো হয়েছে। আমি বলছি ভাই, তো শেখ হাসিনার কথা স্মরণ করে দিলেন। আওয়ামী লীগ এরকম বলতো যে শেখ হাসিনাকে ভুল বোঝানো হচ্ছে, তারেক রহমানকে ফিডার খায় শিশু, তাকে কিভাবে ভুল বোঝানো হবে? আর যেই লোককে তার অধ্যস্তনরা ভুল বুঝিয়ে বিপথে পরিচালিত করতে পারে, সে লোক তো প্রধানমন্ত্রী হওয়ারই যোগ্য না, তাই না? তো এগুলো বলে লাভ নাই, তারেক রহমান সবই জানে, দুনিয়ার সবাই জানে, এত সমালোচনা দেশে বিদেশে যে একজন সৎ গভর্নরকে সরে দিল আর তারেক রহমান জানে না। হ্যাঁ, এই ধরনের কথাবার্তা এখন আর পাবলিক খায় না, এবং পাবলিক কিন্তু বোঝে। এবং এই প্রথম 7 দিনে আর কি মানে হতাশা ছাড়া আমি আর কিছু দেখি না, আবার সেই পুরানো ধারা, আবার সেই লুটপাট। এই যে দেখেন, সকালে দেখলাম যে আব্দুর রহমান বদির জামিন হয়ে গেল, নারায়ণগঞ্জের আইভির জামিন হয়ে গেল। আইভির জামিনটা ঠিক আছে, এটা আসলে আইভি তো সৎ রাজনীতি করতো, পরিচ্ছন্ন রাজনীতি করতো, আইভিকে আসলে গ্রেপ্তার করাটা। কিন্তু দেখুন যে আওয়ামী লীগের লোকদের জামিন দিবে যদি তাদের
নামে কোনো মামলা না পাওয়া যায় বা কোনো অপরাধ না পাওয়া যায়, জামিন দিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে যে তারা বের হয়ে আবার যখন এই নিষিদ্ধ ঘোষিত একটা দলের পক্ষে কার্যক্রম শুরু করে, এটা কিন্তু আরেকটা সমস্যার বিষয়। যে হ্যাঁ আমি জামিন দিয়ে দিলেন, তাদের নামে কোনো মামলা নাই, বাট তারা বের হয়ে তো তারা চেষ্টা করবে যে যেই দলের কার্যক্রম স্থগিত করা হয়েছে সেই দলের পক্ষে তারা মিটিং করবে, মিছিল করবে, গোপনে উৎসাহ দিবে। কিন্তু এটা কেন করতে সরকার? তার মানে কি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা হয়ে গিয়েছে? এদিকে আবার ইন্ডিয়া থেকে শেখ হাসিনা বলতেছে যে 7ই মার্চ 26শে মার্চ সহ এইরকম বিভিন্ন দিনগুলোতে আওয়ামী লীগের ব্যাপক লোক ঢাকা শহরে সমাবেশ করবে, তারা তাদের শক্তি জানান দিবে, এরকম বিভিন্ন প্ল্যান চলতেছে। ওদিকে আবার আমরা অবশ্যই শুনতেছি যে তলে তলে নাকি বিএনপির সঙ্গে সমঝোতা হয়ে গিয়েছে। যুগান্তর পত্রিকা লিখেছে যে গুছিয়ে রাজনীতি করতে চায় আওয়ামী লীগ, একটু স্পেস চায় বিএনপির কাছে। হ্যাঁ, এখানে লিখেছে যে ভোটের আগে নো ভোট ক্যাম্পেইন চালালেও নির্বাচন প্রতিহত করতে বড় কোনো কর্মসূচি দিতে দেখা যায়নি আওয়ামী লীগকে, দেওয়ার ক্ষমতা তাদের নাই। নির্বাচনের পর রাজনৈতিক সরকার ক্ষমতায় আসায় এবং ইউনূসের বিদায় হওয়ায় আওয়ামী লীগ এখন তুলনামূলক স্বস্তিতে আছে। ঢাকা সহ বিভিন্ন জেলা উপজেলায় দলটি নেতা কর্মীরা কার্যালয় খুলে প্রবেশ করতেছে, আবার কোথাও কোথাও অবস্থানও নিয়েছে, আবার কোথাও কোথাও আবার কার্যালয় খোলা কেন্দ্র করে হামলা, পাল্টা হামলা, ভাঙচুরে ঘটেছে। তারপরেও বিএনপির অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যখন আসবে তখন বিএনপি কিন্তু জামাত আস্তে করে বিএনপির মানে ছায়াতলে আবার আশ্রয় নেবে। বিএনপি যদি ভবিষ্যতে মানে রাজনীতিতে টিকতে চায় তাহলে আওয়ামী লীগকে একটা স্পেস দিতে হবে। জামাত এনসিপি আলাদা কোনো শক্তি না, এটা একই শক্তি, এবং তার পৃষ্ঠপোষক ছিলেন হচ্ছে ইউনূস সরকার, এবং সেই কারণে 32 নম্বর তার প্রকাশ্যে ভাঙচুর করতে পারছে। ইউনূস সরকার তো আসলে কার্যত এই জামাতের একটা পৃষ্ঠপোষক সরকার ছিল। জামাতের জন্য একটা বিষয় বিব্রতকর হচ্ছে দুইটা জিনিস। একটা হলো তারা প্রথমে জাতীয় সরকার তারেক রহমানের সঙ্গে দেখা করে সাংবাদিকদের কাছে বলছে যে আমি জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছি, অর্থাৎ যদি তারা ক্ষমতায় আসে তাহলে জাতীয় সরকার করবে, সেখানে বিএনপিও থাকবে, বা বিএনপি করলেও যাতে জামাত থাকে, এরকম একটা মনোভাব ছিল। কিন্তু পরবর্তীতে তারেক রহমান বলেছেন যে আমরা একাই সরকার গঠনে যথেষ্ট মানে আশাবাদী, আস্থা আছে আমাদের যে আমরা একাই সরকার গঠন করতে পারবো। এখন এই প্রেক্ষিতে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার মধ্য দিয়ে বিএনপি একটা রাজনৈতিক গেইন তাদের, যে তোমরা তোমাদের কথা অনুযায়ী আমরা একটা অফার করলাম। এটা হলো কৌশল, যাতে সংসদে জামাত ইসলাম একটু ডেপুটি স্পিকারের পদটা নিয়ে তুলনামূলকভাবে তারা চুপচাপ থাকে আর কি। কারণ কারোর কাছ থেকে, অন্য পক্ষের কাছ থেকে পদ নিয়ে তো আর বিরোধিতা করা যায় না, তাহলে আবার সেই ওই জাতীয় পার্টি আওয়ামী লীগের যে পুরনো সমীকরণ সেটা আবার সবাই মনে করবে যে একটা পাতানো বিরোধী দল। তো জামাত পাতানো বিরোধী দল হতে চাচ্ছে না, কিন্তু ওই যে আবার তারা প্রস্তাব করছিল আগে জাতীয় সরকার, তার মানে তাদের মনে হয়েছে যে ওই সময় করা দরকার ছিল যদি তারা ক্ষমতায় যেত। এখন ক্ষমতায় নেই বলে এখন তারা কোনো পদ নেবে না। তো এরকম একটা টানাপোড়েনের মধ্যে পড়ে গেছে। এর মধ্যে সবচেয়ে ডিজাস্টার হয়েছে তারা জামাতের আমির, তার যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান নাকি ইসলাম, তাকে পররাষ্ট্রমন্ত্রী একটা চিঠি দেওয়া হয়েছিল তাকে মন্ত্রীর পদমর্যাদায় দেওয়ার জন্য। তো এইটা পরে এমন সমালোচনার মুখে দেখা যাচ্ছে তাকে বাদ দিয়ে ব্যারিস্টার আজমিকে, আরমানকে তখন এরা সেই পদে দিল। তো এটাও একটা তাদের একটা দেউলিয়াপনা হয়ে গেল আর কি। এরকম কেন চিঠি দিবে, বা তার এমন এক পররাষ্ট্র উপদেষ্টা কেন বা এই চিঠি সেখানে পাঠাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কাছে। আর বিষয়টা খলিলুর রহমানের বিষয় না, তো বিষয়টা প্রধানমন্ত্রীর বিষয়, এই নীতি নির্ধারণী বিষয়। তো এইসব মিলায় মানে জামাত ইসলাম একবার মনে হয় তারা খুবই প্রবল বিরোধী দল হবে, আবার মনে হয় যে না, অত বিরোধী দল হইতে গেলে তো আবার ঝামেলা যদি আমরা সামাল না দিতে পারি। কারণ তাদের একটা পেছন থেকে একটা তাড়া করছে অদৃশ্য একটা শক্তি, সেটা হচ্ছে আওয়ামী লীগ মনে হয় যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। মানে এই আতঙ্কে তারা আছে, এই আতঙ্কে ভুগতেছে। এই জন্য তারা প্রবল বিএনপি বিরোধী হইতে পারতেছে না, আবার প্রবল বিএনপি প্রেমিকও হইতে পারতেছে না। এই টানাপোড়েনের মধ্যে সম্ভবত তারা পড়ে গেছে। এটা ঠিক এখন বিএনপির কোনো নেতা তো ইতিমধ্যে বলছে যে জামাতকে সাইজ করতে গেলে আওয়ামী লীগকে লাগবে। হ্যাঁ, কারণ জামাত যে ধরনের বাড়াবাড়ি করছে গত 18 মাসে ইউনূস সরকারকে মাথার উপর চড়ে বসে, তারা সারা দেশে যেভাবে মব সন্ত্রাস করছে, ওসমান হাদিকে ঘিরে তারা যেভাবে ডেইলি স্টার, প্রথম আলো ভাঙচুর করছে, মববাজি করছে, মাজার এইগুলোতে শতাধিক মাজার আক্রান্ত হয়েছে, সবগুলোর পেছনে জামাতের উগ্রবাদী কর্মীরা যুক্ত। তো এই অবস্থায় যদি আওয়ামী লীগ করে তাহলে তো জামাতের অবস্থা খারাপ হয়ে যাবে। ফলে জামাত এখন প্রোটেকশন খুঁজতেছে। আগে ইউনূস সাহেব প্রোটেকশন দিচ্ছে, তাদের চোখের সামনে দফায় দফায় 32 নম্বর
ভাঙচুর করছে, ইউনূস সাহেব কিছুই বলেনি, বরং একটু তাহলে এই 32 নম্বর নিয়ে একটু প্রশ্ন করতে চাই। এই যে 32 নম্বর যখন ভাগা হলো তখন বিগত সরকার কিছু বলেননি, উল্টো ভেকু এক্সকেভেটর যা যা প্রয়োজন ছিল সবই কিন্তু সরকার পক্ষ থেকে দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে গত কিছুদিন আগে 7ই মার্চ উপলক্ষে কয়েকজন ফুল দিতে গিয়েছেন, তাদেরকে গ্রেফতার করে সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে মামলা দেওয়া হয়েছে। মানে 32 ভাঙলে অপরাধী নয়, ফুল দিতে গিয়ে অপরাধী, বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন? না, ওই সময় তো ইউনূস সরকার তো আসলে কার্যত এই জামাতের একটা পৃষ্ঠপোষক সরকার ছিল। মানে এর 80%ই হচ্ছে আসলে জামাত, মানে গত 18 মাসে তাদেরকে পৃষ্ঠপোষকতা করছে জামাত এনসিপি আলাদা কোনো শক্তি না, এটা একই শক্তি, এবং তার পৃষ্ঠপোষক ছিলেন হচ্ছে ইউনূস সরকার, এবং সেই কারণে এই 32 নম্বর তার প্রকাশ্যে ভাঙচুর করতে পারছে। আর এখন যেটা হচ্ছে, এখন আবার আওয়ামী লীগকে, বিএনপিকে তারা চিহ্নিত করতে চাচ্ছে যে মানে বিএনপি আর আওয়ামী লীগ এক হয়ে গেছে। আওয়ামী লীগ এখন চেষ্টা করতেছে যে না, আমরা মানে আওয়ামী লীগ আমাদের সাথে না, সেজন্য তারা তাদের কিছু অ্যাকশন চালাচ্ছে। কিন্তু বিভিন্ন জায়গায় যেমন ফুলের মালা দিয়ে বরণ করছে, এই যে আমাদের বাবুল ভাই, এই ভাঙার এমপি, তো সে তো এই কারামুক্তির পরে ফুলের মালা দিয়ে বরণ করছে সাবেক এমপিকে। তো এইটা এক ধরনের স্ববিরোধিতা আছে। মূল ট্রেন্ডটা হচ্ছে আওয়ামী লীগকে এক ধরনের ছাড় দেয়া, কারণ বিএনপি যদি ভবিষ্যতে মানে রাজনীতিতে টিকতে চায় তাহলে আওয়ামী লীগকে একটা স্পেস দিতে হবে। স্পেস যদি না দেয় তাহলে জামাত কিন্তু খেয়ে বসবে, গিলে খাবে বিএনপিকে ধীরে ধীরে। 2-3 বছর পর এখন যেই মধুচন্দ্রিমা আমরা দেখছি বিএনপির, এটা কিন্তু থাকবে না। এখন অনেক কিছু, এই যে রনি ভাই বললেন যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এগুলি দিয়ে একটা চমক, তারপরে বিভিন্ন জনতুষ্টিমূলক যে সমস্ত কর্মকাণ্ডগুলো করা হচ্ছে, এটা তো এই পিরিয়ডটা শেষ হয়ে যাবে। তো 6 মাস পরে, 1 বছর পর তীব্র হবে। তখন কি হবে? তখন তো সরকারের নানান ভুলগুলোকে পুঁজি করে এনসিপি এবং জামাত যেভাবে মাতম তুলবে, তখন তো কোণঠাসা অবস্থা হবে। তো তখন স্পেসটা কোথায় যাবে? তখন এই জায়গার থেকে বাঁচতে গেলে আওয়ামী লীগকে একটা স্পেস দিলে, আওয়ামী লীগ মাঝখানে আসলে কিন্তু একটা ভারসাম্য তৈরি হবে। তাছাড়া তো গণতান্ত্রিক কোনো স্পেস বিএনপির জন্য থাকছে না। কারণ মানে বিএনপি টিকে থাকার জন্য আওয়ামী লীগ এখন, আমার যেটা ধারণা, আওয়ামী লীগকে দরকার। কারণ আওয়ামী লীগ যখন আসবে তখন বিএনপি কিন্তু জামাত আস্তে করে বিএনপির মানে ছায়াতলে আবার আশ্রয় নেবে, পতাকা তলে বা ছাতার নিচে আশ্রয় নেবে, এছাড়া কোনো উপায় থাকবে না। তো অনেকগুলো রাজনীতির সমীকরণ আছে, সেটা বিএনপিও বোঝে। আমি যে এখানে বসে বসে আমি খুব ভালো বুঝি তা না, বিএনপিও বোঝে যে সে যদি এইভাবে মানে আওয়ামী লীগকে মাইনাস করে দিয়ে যদি চলতে চায় তাহলে বিপদে পড়বে কিন্তু উল্টা বিএনপি। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান, আপনাদের মতামত, ওপিনিয়নটা কি থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথমবারের মতো সংসদের যে বক্তব্য, সেই বক্তব্যটি আপনারা শুনলেন। শোনার পরে আপনাদের প্রতিক্রিয়া, অভিব্যক্তি কি, তার বক্তব্য নিয়ে কি বলতে চান? দলমত নির্বিশেষে সকলে উভয় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, এই আশা, এই ব্যক্তই কামনা করি। মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন ধারার রাজনৈতিক পথ বাস্তবায়ন হবে, আমরা সেই প্রত্যাশায় রাখি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন সংসদের রীতিমতো তিনি। আপনারা আপনাদের ব্যক্তিগত অভিব্যক্তি জানাবেন কমেন্টে। আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।